আজকের আলোচনার গভীরে স্বাগতম। আমরা সবাই জীবনে কোনো না কোনো সময়ে টাকা নিয়ে তো ভাবি, অবশ্যই। কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘোরে, কেন কিছু মানুষ খুব সহজেই সম্পদ তৈরি করতে পারে আর বাকিরা আমরা অনেকেই সারা জীবন একটা আর্থিক চাপের মধ্যে থেকে যাই। এই প্রশ্নটারে উত্তর দেওয়ার চেষ্টা করেছেন রবার্ট কিওসাকি তার বিখ্যাত বই রিচ ড্যাড পুয়ার ড্যাডে। ঠিক। আর তিনি বলছেন, সমস্যাটা আমাদের শিক্ষায় বা আমরা কতটা খাটছি সেখানে নয়, না, সমস্যাটা আমাদের চিন্তার গোড়ায়। তো আমাদের কাছে বইটির একটি বিস্তারিত সারাংশ আছে, আর আজকে আমাদের লক্ষ্য হল এর ভেতর থেকে সেই ধারণাগুলো বের করে আনা যে আমাদের টাকা সম্পর্কে ভাবনাটাকেই হয়তো বদলে দিতে পারে। ঠিক তাই। আর বইটার মূল ভিত্তিটাই খুব নাটকীয়, তাই না? লেখকের দুজন বাবা। হ্যাঁ, এই ব্যাপারটা দিয়েই তো বইটা শুরু। একজন তার নিজের বাবা, পিএইচডি করা সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা। লেখক তাকে বলছেন পোর ড্যাড, গরিব বাবা। আর অন্যজন তার বন্ধুর বাবা, যিনি কিনা অষ্টম শ্রেণী পাশ কিন্তু হাওয়াইয়ের অন্যতম ধনী ব্যক্তি, তাকে তিনি বলছেন রিচ ড্যাড, ধনী বাবা। এই দুই বাবার টাকার প্রতি দৃষ্টিভঙ্গির যে আকাশ-পাতাল তফাৎ, সেখান থেকেই আমাদের আজকের আলোচনাটা শুরু করা যাক। চলুন। তো পুয়ার ড্যাড কি বলতেন? তিনি বলতেন, ভালো করে পড়ো, ভালো গ্রেড পাও, তাহলে একটা নিরাপদ চাকরি পাবে। যেটা আমাদের প্রায় সব বাবা মাই বলেন। একদম। অন্যদিকে রিচ ড্যাড বলতেন, ভালো করে পড়ো, তাহলে তুমি একটা ভালো কোম্পানি কিনতে পারবে। দেখুন, দুটোই কিন্তু পড়ার কথা বলছে, কিন্তু উদ্দেশ্যটা সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা। এখানেই মানসিকতার আসল খেলাটা। একজন শেখাচ্ছেন কিভাবে ভালো কর্মচারী হওয়া যায়, আর একজন শেখাচ্ছেন কিভাবে মালিক হওয়া যায়। বইটার সবচেয়ে বিখ্যাত উক্তিগুলোর একটা তো এটাই, গরিব ও মধ্যবিত্তরা টাকার জন্য কাজ করে, ধনীরা টাকাকে দিয়ে নিজেদের জন্য কাজ করায়। এটা শুনতে খুব সহজ লাগে, কিন্তু এর গভীর একটা বিরাট দর্শন আছে। কিরকম? এর মানে হলো, শুধু মাস গেলে একটা বেতন আসবে এটার জন্য কাজ না করে এমন কিছু তৈরি করা যা আপনার ঘুমের সময়ও আপনার জন্য আয় করে। প্যাসিভ ইনকাম যেটাকে বলে। প্যাসিভ ইনকাম, ঠিক। এই ধারণাটার সাথেই তো বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেকনিক্যাল বিষয়টাও চলে আসে, সম্পদ আর দায়ের পার্থক্য। অ্যাসেট আর লায়াবিলিটি। হ্যাঁ, বইতে বলা হয়েছে ধনীরা সম্পদ কেনে আর গরিব বা মধ্যবিত্তরা কেনে দায়, যা তারা মনে করে সম্পদ। সংজ্ঞাটা কিন্তু খুব সোজা। একদমই সোজা। যা আপনার পকেটে টাকা আনে তা সম্পদ, আর যা আপনার পকেট থেকে টাকা বের করে নেয় তা হলো দায়। কিন্তু এই সহজ সংজ্ঞাটা বাস্তবে প্রয়োগ করা এত কঠিন কেন? কারণ আমাদের সমাজ, আমাদের শিক্ষা সবকিছু এমনভাবে তৈরি যে আমরা দায়কেই সম্পদ ভাবতে শুরু করি। একটা উদাহরণ নেওয়া যাক। ধরুন, একটা দামি গাড়ি বা একটা বড় বাড়ি, এগুলোকে আমরা সাফল্যের প্রতীক হিসেবে দেখি। অবশ্যই। কিন্তু কিওসাকির মতে আপনার স্বপ্নের বাড়িটা, যার জন্য আপনি বিশাল একটা মর্টগেজ নিয়েছেন, সেটা আসলে আপনার সবচেয়ে বড় সম্পদ নয়, বরং সবচেয়ে বড় দায়। হ্যাঁ, কারণ প্রতি মাসে এটা আপনার পকেট থেকে ইএমআই, ট্যাক্স আর রক্ষণাবেক্ষণের নামে টাকা বের করে নিয়ে যাচ্ছে। এই পয়েন্টটা অনেকের কাছে একটা ধাক্কার মতো লাগে। তার মানে কি বাড়ি কেনা ভুল? না, মোটেও তা নয়। প্রশ্নটা হলো, ক্যাশ ফ্লো বা টাকার প্রবাহটা কোন দিকে যাচ্ছে। আচ্ছা। যদি আপনি একটা বাড়ি কিনে ভাড়া দেন এবং সেই ভাড়া আপনার মাসিক কিস্তি আর সব খরচ মিটিয়েও আপনার পকেটে কিছু টাকা ঢোকায়, তখন সেই বাড়িটাই একটা সম্পদ। একদম। কিন্তু যদি আপনি নিজে থাকার জন্য এমন একটা বাড়ি কেনেন যার খরচ আপনার আয়ের একটা বড় অংশ নিয়ে যায়, তখন সেটা আপনার আর্থিক স্বাধীনতার পথে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তার মানে ফোকাসটা জিনিসের উপর নয়, টাকার প্রবাহের উপর। ঠিক। তাহলে আসল লক্ষ্য হলো নিজের একটা সম্পদের কলাম বা অ্যাসেট কলাম তৈরি করা। বইয়ের একটা অধ্যায়ের নামই তো হলো মাইন্ড ইওর ওন বিজনেস। হ্যাঁ। এর মানে কিন্তু চাকরি ছেড়ে দেওয়া নয়, তাই না? একদমই না। বরং এর মানে হলো, আপনার দিনের চাকরিটা আপনি চালিয়ে যান আপনার খরচ মেটানোর জন্য, কিন্তু আপনার অবসর সময় আর বাড়তি টাকাটা বিনিয়োগ করুন নিজের ব্যবসা বা সম্পদ তৈরিতে। তার মানে পেশা আর ব্যবসা দুটো আলাদা জিনিস? দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। আপনার পেশা হলো আপনি যা করে বেতন পান, আর আপনার ব্যবসা হলো আপনার সম্পদের কলাম। যেমন ধরুন, স্টক, বন্ড, রিয়েল এস্টেট বা কোনো ছোট ব্যবসা যা আপনার সরাসরি উপস্থিতি ছাড়াই চলতে পারে। এই ধারণাটা আমাদের পরের পয়েন্টে নিয়ে আসে। যদি সম্পদ তৈরি করতে হয়, তাহলে তো শুধু বেতনের টাকা দিয়ে হবে না, অন্য দক্ষতাও লাগবে। অবশ্যই। বইটাতে টাকার জন্য কাজ না করে শেখার জন্য কাজ করুন,
এই কথাটা বারবার বলা হয়েছে। এটা বিশেষ করে তরুণদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা পরামর্শ। ক্যারিয়ারের শুরুতে আমরা কি করি? প্রায়ই আমরা বেশি বেতনের চাকরির পেছনে ছুটি। হ্যাঁ, সেটাই তো স্বাভাবিক। কিন্তু কিওসাকি বলছেন এমন চাকরি খোঁজো যেখানে তুমি বিক্রয় বা সেলস, মার্কেটিং, যোগাযোগ বা লিডারশিপের মতো দক্ষতা শিখতে পারবে। কারণ এই দক্ষতাগুলোই হলো সম্পদ তৈরির ভিত্তি। একদম। হয়তো প্রথম কয়েক বছর আপনার বেতন কম হবে, কিন্তু দীর্ঘমেয়াদে এই শেখাটাই আপনাকে কোটি টাকা এনে দেবে। কিন্তু অনেকেই তো বলবেন, বিক্রয় বা মার্কেটিং শেখার চেয়ে নিজের মূল পেশায়, মানে ধরুন কেউ ডাক্তার বা ইঞ্জিনিয়ার, সেখানে আরও ভালো হওয়াই কি বেশি লাভজনক নয়? সবাই তো উদ্যোক্তা হতে চায় না। খুবই ভালো প্রশ্ন। দেখুন, আসল বিষয়টা হলো আপনি যে পেশাতেই থাকুন না কেন, এই দক্ষতাগুলো আপনার লাগবেই। কিভাবে? একজন সেরা ডাক্তারও যদি তার ক্লিনিকটা ভালোভাবে চালাতে না পারেন বা রোগীদের সাথে ঠিকমতো যোগাযোগ করতে না পারেন, তাহলে তো তিনি সফল হতে পারবেন না। পারবেন না। নিজের সার্ভিস বা আইডিয়াকে বিক্রি করার ক্ষমতা, এটাই হলো সবচেয়ে দামি দক্ষতা। বইটার বক্তব্য হলো শুধু টেকনিক্যাল জ্ঞানে পারদর্শী হলেই আর্থিকভাবে সফল হওয়া যায় না, আর্থিক বুদ্ধিমত্তা বা ফিনান্সিয়াল আইকিউ থাকতেই হবে। এই ফিনান্সিয়াল আইকিউ এর একটা বড় অংশ হল সিস্টেমকে বোঝা। বইয়ে বলা হয়েছে ধনীরা টাকা তৈরি করে। এটা কিভাবে সম্ভব? এইটা সম্ভব কারণ তারা এমন সুযোগ দেখতে পায় যা অন্যরা পায় না, আর তারা হিসাব করা ঝুঁকি বা ক্যালকুলেটেড রিস্ক নিতে ভয় পায় না। ক্যালকুলেটেড রিস্ক মানে তো জুয়া খেলা নয়। না, একদমই না। এর মানে হলো হোমওয়ার্ক করা। যেমন একটা স্টক কেনার আগে কোম্পানির ব্যালেন্স শিট পড়া, তার ভবিষ্যৎ পরিকল্পনা বোঝা, এই সব তথ্য বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেওয়া। ঝুঁকি তখনও থাকে, কিন্তু সেটা অজানা বা অন্ধ ঝুঁকি নয়। পুয়ার ড্যাড টাকা হারানোর ভয়ে কোনো ঝুঁকিই নিতেন না। ফলে তার টাকা ব্যাংকে পড়েই থাকত, আর মুদ্রাস্ফীতির কারণে তার আসল মূল্য কমে যেত। আর সিস্টেমকে ব্যবহার করার আরেকটা বড় উদাহরণ হল ট্যাক্স আর কর্পোরেশনসের জ্ঞান। বইয়ের এই অংশটা আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে। হ্যাঁ, কারণ এটা ধনী আর মধ্যবিত্তের মধ্যে একটা বিশাল পার্থক্য তৈরি করে দেয়। ব্যাপারটা একটু খুলে বললে ভালো হয়। দেখুন, একজন কর্মচারী হিসেবে আপনি যখন বেতন পান, সরকার সবার আগে সেখান থেকে ট্যাক্স কেটে নেয়। বাকি টাকাটা দিয়ে আপনি আপনার খরচ চালান। ঠিক। কিন্তু আপনার যদি একটা কোম্পানি বা কর্পোরেশন থাকে, তাহলে নিয়মটা উল্টে যায়। কোম্পানি প্রথমে আয় করে, তারপর তার সমস্ত ব্যবসায়িক খরচ চালায়। যেমন অফিস ভাড়া, কর্মচারীর বেতন, এমনকি বিজনেস লাঞ্চ। সব খরচ বাদ দেওয়ার পর যা লাভ থাকে সেটার উপর ট্যাক্স দিতে হয়। একটা ছোট উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন অফিসের কাজের জন্য আমার একটা নতুন ল্যাপটপ দরকার। কর্মচারী হিসেবে আপনাকে নিজের পকেটের টাকা দিয়ে, মানে ট্যাক্স দেওয়ার পরের টাকা দিয়ে সেটা কিনতে হবে। কিন্তু আমার যদি একটা কোম্পানি থাকে, সেই কোম্পানি ল্যাপটপটা কিনতে পারে ব্যবসায়িক খরচ হিসেবে। এই খরচটা আয় থেকে বাদ দেওয়ার পরেই কর হিসেব করা হয়। বাহ, এটাই হলো সিস্টেমকে নিজের সুবিধার জন্য ব্যবহার করার একটা ছোট কিন্তু শক্তিশালী উদাহরণ। ঠিক। এটা কোনো লুকোচুরি বা বেআইনি পথ নয়, এটা হলো আর্থিক জ্ঞানের সঠিক প্রয়োগ। ধনীরা শুধু বেশি আয় করে না, তারা তাদের আয়কে কিভাবে রক্ষা করতে হয় সেটাও জানে। তাহলে জ্ঞান তো আছে, কিন্তু সবাই কেন ধনী হতে পারে না? বইটাতে কিছু মানসিক বাধার কথাও বলা হয়েছে। এবং এই বাধাগুলোই কিন্তু সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এগুলো বাইরের নয়, ভেতরের। আচ্ছা। বইটাতে 5টা প্রধান বাধার কথা বলা হয়েছে। প্রথম এবং সবচেয়ে বড় বাধাটা হল ভয়, বিশেষ করে টাকা হারানোর ভয়। এটা তো সত্যি। আমাদের মস্তিষ্ক লাভের আনন্দের চেয়ে হারানোর কষ্টকে অনেক বেশি গুরুত্ব দেয়। ফলে একটা ভালো বিনিয়োগের সুযোগ এলেও যদি সব টাকা ডুবে যায়, এই ভয়ে আমরা পিছিয়ে আসি। এই টাকা হারানোর ভয়টা তো খুব বাস্তব, বিশেষ করে আমাদের মতো দেশে যেখানে সামাজিক নিরাপত্তা অনেক কম। বইটা কি এই ভয় কাটানোর কোনো উপায় বাতলে দেয়? এটা একটা দারুণ প্রশ্ন। বইটা শুধু ঝুঁকি নিতে বলে না, বলে ছোট করে শুরু করতে। মানে সব টাকা দিয়ে শেয়ার মার্কেটে ঝাঁপিয়ে পড়তে হবে না? একদম না। অল্প কিছু টাকা দিয়ে শুরু করুন, যেটা হারালেও আপনার জীবনে বড় কোনো প্রভাব পড়বে না। উদ্দেশ্যটা প্রথমবারে লাভ করা নয়, উদ্দেশ্য হল খেলাটা শেখা, অভিজ্ঞতা অর্জন করা। ভয়কে জয় করার সেরা উপায় হল জ্ঞান এবং অভিজ্ঞতা। দ্বিতীয় বাধাটা হল নিন্দাবাদ বা সিনিজম। হ্যাঁ,
মানে সবকিছুতেই সন্দেহ করা, এটা কাজ করবে না, এটা একটা স্ক্যাম, এই ধরনের চিন্তা দিয়ে নিজের নিষ্ক্রিয়তাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করা। এই ধরনের মানুষরা নিজেরা তো কিছু করে না, অন্যদেরও করতে দেয় না। ঠিক। এরপর আসে অলসতা। অনেকেই ধনী হওয়ার স্বপ্ন দেখে কিন্তু কাজ করতে রাজি নয়। তারা ব্যস্ত থাকে কিন্তু উৎপাদনশীল নয়। কিভাবে আমার বাড়ির লোন শোধ করব এই প্রশ্ন না করে তারা হয়তো টিভি দেখে সময় নষ্ট করে। আর বাকি দুটো হলো খারাপ অভ্যাস এবং অহংকার। হ্যাঁ, খারাপ অভ্যাস মানে আয়ের চেয়ে বেশি ব্যয় করা। আর অহংকার হলো আমি সবকিছু জানি, আমার নতুন কিছু শেখার দরকার নেই, এই মনোভাব। আর্থিক জগৎ তো প্রতিনিয়ত বদলাচ্ছে। একদম। তাই অহংকার পতনের অন্যতম কারণ হতে পারে। তাহলে এই বাধাগুলো দূর করার উপায় কি? প্রথম ধাপ হলো এগুলোকে স্বীকার করা, তারপর ছোট ছোট পদক্ষেপ নেওয়া। বইয়ের শেষে কিছু অ্যাকশন প্ল্যানও দেওয়া আছে। যেমন প্রথমে একটা বড় কারণ খুঁজে বের করুন। কেন আপনি আর্থিকভাবে স্বাধীন হতে চান? হয়তো আপনি বিশ্ব ভ্রমণ করতে চান বা আপনার পরিবারকে সাহায্য করতে চান। এই কেনটাই আপনাকে কঠিন সময়ে চালিত করবে। এরপর বলা হয়েছে প্রতিদিন শেখার অভ্যাস তৈরি করতে, বই পড়া, আর্থিক পডকাস্ট শোনা। বা সফল মানুষদের সাথে মেশা। আপনি যাদের সাথে মেশেন তাদের গড় হয়েই আপনি থাকবেন। তাই আপনার সার্কেলটা খুব গুরুত্বপূর্ণ। আর সবচেয়ে জরুরি হলো কিছু একটা শুরু করা। হ্যাঁ, বিশ্লেষণ করতে করতে সময় নষ্ট না করে ছোট করে হলেও মাঠে নামা। প্রথম বিনিয়োগ হয়তো লাভজনক হবে না, কিন্তু সেই অভিজ্ঞতা আপনাকে যা শেখাবে তা কোনো বই আপনাকে শেখাতে পারবে না। সবকিছুর মূলে ওই মানসিকতার পরিবর্তনটা। টাকাকে ভয় না পেয়ে ওটাকে একটা হাতিয়ার হিসেবে দেখা। তাহলে সব মিলিয়ে এর অর্থ কি দাঁড়ালো? রিচ ড্যাড পুয়ার ড্যাড শুধু কিছু আর্থিক কৌশলের বই নয়, এটা টাকা নিয়ে আমাদের মূল বিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করে। ঠিক। এটা শেখায় যে আমাদের আর্থিক ভবিষ্যৎ নির্ভর করে আমাদের ডিগ্রির ওপর নয়, আমাদের আর্থিক শিক্ষার ওপর। সাহস, সৃজনশীলতা আর ঝুঁকি নেওয়ার ক্ষমতা, এগুলোই আসল সম্পদ। একদম ঠিক। বইটা আমাদের শেখায় যে আমরা হয় টাকার দাস হয়ে থাকব, নয়তো টাকাকে আমাদের দাস বানাবো। পছন্দটা আমাদের। রিচ ড্যাডের নীতিগুলো হয়তো সবার জন্য সমানভাবে কাজ করবে না। বাইরের কিছু সমালোচনাও আছে, কিন্তু এর মূল দর্শনটা, আর্থিক শিক্ষার গুরুত্ব এবং সক্রিয়ভাবে নিজের আর্থিক ভবিষ্যৎ গড়া, এটা চিরন্তন। আর এটাই হলো সত্যিকারের আর্থিক স্বাধীনতার দিকে প্রথম পদক্ষেপ। আজকের আলোচনার শেষে একটা বিষয়ে ভাবার জন্য রইল। আমাদের প্রত্যেকের ভেতরেই একজন পুয়ার ড্যাড এবং একজন রিচ ড্যাড বাস করে। একজন নিরাপত্তাহীনতায় ভোগে আর ভয় পায়, আরেকজন সুযোগ খোঁজে আর শিখতে চায়। নিজের আর্থিক সিদ্ধান্ত নেওয়ার সময় আপনি কোন বাবার কথা বেশি শোনেন? আর সেই উত্তরটা বদলানোর জন্য আজই কোনো একটি ছোট পদক্ষেপ নেওয়া যেতে পারে।